স্বামী বিবেকানন্দ অমরনাথ গুহায় পৌঁছে সত্যিই কি ভগবান শিবের দর্শন পেয়েছিলেন? এছাড়া স্বামী বিবেকানন্দের অমরনাথ যাত্রাপথে ওনার সাথে আর কারা কারা যোগদান করেছিলেন? অমরনাথ যাত্রাকালে সিস্টার নিবেদিতা অন্যান্য লোকের দ্বারা কিভাবে শুভেচ্ছা অর্জন করেছিলেন? এছাড়াও এই যাত্রায় আরো কোন কোন ঘটনা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে সবকিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তাই যারা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের সিলেবাসে অমরনাথ নামে একটি গল্প রয়েছে। সেই গল্পটি থেকে অলরেডি একটা ভিডিও আমি চ্যানেলে আপলোড করেছি, সেই ভিডিওটার লিংক আজকের এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো লাইন বাই লাইন খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে, যাতে এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক তোমরা সবগুলো অ্যাটেম্প্ট করতে পারো। আগের ঠিক ভিডিওতে কি পড়েছিলাম সেগুলো একটুখানি তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি। দেখো, এখানে একটা লাইন রয়েছে, সবাই দেখতে পাচ্ছ, অর্গানাইজেশন অ্যাপিয়ার্ড টু বি ইনস্টিংক্টিভ। ওকে, এই লাইনটি থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার অনেক পসিবিলিটি রয়েছে। অবশ্যই তোমরা এই লাইনটিকে ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে। তারপরে রয়েছে, আমরা দেখব যে যারা তীর্থযাত্রী, তার পাশাপাশি সিস্টার নিবেদিতা ছিলেন, স্বামীজি ছিলেন, তাই তো? এবার ওনারা কি করেছিলেন, রাস্তার মাঝখানে কিছুটা দূর যাওয়ার পরে পরে তারা কিন্তু সেখানে বিভিন্ন হল্টিং প্লেসে বিশ্রাম নিয়েছিলেন। এবার সেখানে অনেক লোকজন ছিল, বিশেষ করে তীর্থযাত্রীরা বা পুণ্যার্থীরা ছিলেন। তারা কিন্তু স্বামীজির প্রতি অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল, ঠিক আছে? এবার এখানে আমরা দেখতে পাবো স্বামীজির টেন্ট, তহসিলদার টেন্ট, আর হচ্ছে সিস্টার নিবেদিতার টেন্ট, তিনজনের টেন্ট পাশাপাশি ছিল। সেজন্য সকলেই কিন্তু তাদের প্রতি অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল, এতটুকু আমরা পড়েছিলাম। এবং সেখানে কিন্তু একটা সোশ্যাল সেন্টার, একটা সামাজিক কেন্দ্রে পরিণত হয়েছিল, ঠিক আছে? এবার আমরা কোথা থেকে পড়বো, ঠিক এখান থেকে পড়বো, দেয়ার থেকে শুরু করবো, পুরোটা শেষ করার চেষ্টা করবো। চলো আমরা শুরু করছি, সবাই মনোযোগ সহকারে দেখবে। লাইন তুলে তোমাদের প্রশ্ন হয়, সেজন্য কিন্তু প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে বুঝে নিতে হবে। দেখো, দেয়ার ওয়ার হান্ড্রেডস অফ মঙ্কস বলেছে, শয়ে শয়ে মঙ্ক, মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাসী বা সাধু সন্তরা ছিলেন। অল অফ দ্য অর্ডার্স, তারা সবাই শৃঙ্খলাপন্ন ভাবে ছিল। উইথ দের গেরুয়া টেন্টস, তাদের গেরুয়া টেন্ট। সাম নো লার্জার দ্যান এ গুড সাইজড আমব্রেলা, এবার তাদের টেন্ট গুলো যে গেরুয়া টেন্ট, সেগুলো কিন্তু মানে একটা বড় সাইজের আমব্রেলার চেয়ে বেশি বড় ছিল না, মানে ছোট ছিল, ঠিক আমব্রেলার মতো ছিল। অ্যান্ড অ্যামংস্ট দিস, এবং এইসবের মধ্যে দ্য স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এটা একটা ইম্পর্টেন্ট লাইন, এটাকে তোমরা এভাবে আন্ডারলাইন করবে। স্বামীস ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, ঠিক আছে? বলেছে স্বামীদের প্রভাব মনে হয়েছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। কেননা প্রত্যেকটা হল্টিং প্লেসে বললাম একটু আগে যে স্বামীজি, সিস্টার নিবেদিতা এবং পাশাপাশি তহসিলদারের এরা সবাই কিন্তু সেখানে প্রত্যেকটা হল্টিং প্লেসে মানে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন। এবার সকলের দৃষ্টি কিন্তু তাদের উপরে ছিল। দ্য মোর লার্নেড অফ দিম, তাদের মধ্যে সবচেয়ে শিক্ষিতরা, সোয়ার্মড অ্যাবাউট হিম, মানে তাকে ঘিরে জমায়েত হয়েছিল। তাকে ঘিরে মানে কি, স্বামীজিকে ঘিরে জমায়েত হয়েছিল। কোথায়? অ্যাট এভরি হল্টিং প্লেস, প্রত্যেকটা থামার জায়গাতে। ফিলিং হিজ টেন্ট, স্বামীজির টেন্টকে, টেন্ট মানে তাঁবুকে ভরিয়ে দিত। অ্যান্ড রিমেইনিং, এবং অবশিষ্টরা বা বাকিরা, অ্যাবজর্বড ইন কনভারসেশন, তারা কিন্তু কনভারসেশন মানে কথোপকথনে মগ্ন হয়ে যেত। অ্যাবজর্ব মানে মগ্ন হয়ে পড়া। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, মানে যতক্ষণ অব্দি দিনের আলো থাকতো, সেই দিনের আলো জুড়ে, বুঝেছো? তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে যারা শিক্ষিত লোক ছিল তারা প্রত্যেকটা হল্টিং প্লেসে জমায়েত হতো, স্বামীজি টেন্টকে ভরিয়ে দিত, বাকিরা কথোপকথনে মগ্ন হয়ে পড়তো, তাই তো? এবার দেখবি তারপরে কি আছে, দ্য টক অন দেয়ার সাইড, এবং তাদের পাশে বা তাদের পক্ষ থেকে কোন কথা ছিল, তারা কোন ব্যাপারে আলোচনা করতো। দেখো, হি টোল্ড আস আফটারওয়ার্ডস, তিনি পরে আমাদের বলেছিলেন, মানে স্বামীজি সিস্টার নিবেদিতা সহ আরো যারা সিস্টার নিবেদিতার সঙ্গী সাথীরা ছিলেন তাদের বলেছিলেন, কি বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, মানে তারা, স্বামীজি বলেছিলেন যে সেই সব লোকেরা শিবাকে নিয়ে কথা বলেছিলেন, মানে শিবকে নিয়ে কথা বলেছিলেন। অ্যান্ড দে হ্যাড রেমনস্ট্রেটেড উইথ হিম সিরিয়াসলি, এবং তারা সেই সব লোকেরা যারা বাকি অংশ, বাকিরা তারা কিন্তু যারা কনভারসেশনে মগ্ন ছিল, তারা কিন্তু স্বামীজির বিরুদ্ধে কথা বলেছিল, মানে তার স্বামীজির মতবিরোধ করেছিল। রেমনস্ট্রেটেড মানে দেখো বলা আছে, কি দেওয়া আছে, প্রোটেস্টেড, প্রতিবাদ করেছিল, স্বামীজির যে যুক্তি তারা বিরোধিতা করেছিল, ঠিক আছে? ওয়েন হি হ্যাড ইনসিস্টেড, যখন তিনি জোর দিয়ে বলেছিলেন, অকেশনালি মানে প্রায়শই, অন ড্রয়িং দেয়ার অ্যাটেনশন, মানে তাদের দৃষ্টি আকর্ষণ করে, টু দ্য ওয়ার্ল্ড অ্যাবাউট দেম, মানে তাদের ঘিরে যে জীবন জগৎ রয়েছে, অর্থাৎ সেই সব লোকেদের নিয়ে যে জগৎ রয়েছে, ব্যক্তিগত জগৎ বলো, আধ্যাত্মিক জগৎ বলো, যত কিছু রয়েছে সবকিছু নিয়ে কিন্তু স্বামীজি তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ব্যাপারে তারা স্বামীজির সাথে মতবিরোধ করেছিল, বুঝেছো? ইভেন ফরেনার্স দে আর্স্ট ওয়্যার মেন, তারা জোর দিয়ে বলেছিল যে এমনকি বিদেশিরাও তো মানুষ, তাই তো? ওয়াই মেক্স সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ এন্ড বিদেশ, তাহলে স্বদেশ এবং বিদেশের মধ্যে এত ভেদাভেদ কেন বা কেন করবো? তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে যেসব লোকেরা কথোপকথনে মগ্ন ছিল তারা স্বামীজির কথার বিরোধিতা করেছিল। তারা বলেছিল যে বিদেশিরাও তো মানুষ, তাদেরকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না। নর কুড ম্যানি অফ দেম আন্ডারস্ট্যান্ড, মানে তাদের মধ্যে বেশিরভাগই বুঝতে পারেনি দ্য ওয়ার্মথ অফ ইসলাম, মানে তার ভালোবাসার উষ্ণতা।
অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম, এবং মোহামেডানিজম বা ইসলামের প্রতি স্বামীজির যে সিম্প্যাথি ছিল, মানে সহানুভূতি ছিল, সেটা কিন্তু তাদের অনেকেই বুঝতে পারেনি। ঠিক আছে, তাহলে এই কথার মাধ্যমে আমরা কি দেখতে পেলাম, যে স্বামীজি শুধুমাত্র হিন্দুদেরকেই গুরুত্ব দেননি, পাশাপাশি তিনি সেখানে থাকা বিভিন্ন মুসলমানদেরও তিনি গুরুত্ব দিয়েছিলেন। হয়েছে, দ্য সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ ইনডিস্টিংগুইশেবল, বলেছে একই রকমের অন্য জাগতিকতা যেটা স্বদেশ এবং বিদেশকে ইনডিস্টিংগুইশেবল করেছিল, মানে একাত্ম করে তুলেছিল, এক করে দিয়েছিল, মানে আলাদা করেনি আর কি। অলসো প্রিভেন্টেড দিস সিম্পল সোল, সে অন্য জাগতিকতা সাধারণ লোকেদের আটকে ছিল বা বাধা দিয়েছিল কিসের থেকে, ফ্রম ফর্মালি কনসিভিং অফ এ ইউনিটি, মানে তাদের ঐক্য যাতে না হতে পারে সেদিক থেকে। অর্থাৎ এখানে বলতে বলা হয়েছে যে সেই সব লোকেদের মধ্যে ঐক্যের মিলন ঘটেনি, অর্থাৎ তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারেনি, কারণ তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব হয়েছিল স্বামীজির মানে মতবাদ নিয়ে। ইন হুইচ, যেখানে হিন্দু অ্যান্ড মোহামেডান ওয়ার বাট রাইভাল এলিমেন্টস, যেখানে হিন্দু এবং মোহামেডানরা, মানে মোহামেডান মানে মুসলিমরা ছিল মাত্র প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, তাহলে সেই সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে অনেক প্রতিদ্বন্দ্বী মনোভাব ছিল, সে সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে অনেক দ্বন্দ্ব ছিল। সেজন্য সেই তীর্থযাত্রীদের মধ্যে অনেকেই কিন্তু স্বামীজির এই যে মুসলমানদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়া, মুসলমানদের বেশি গুরুত্ব দেওয়া, এটাকে তারা পছন্দ করেনি। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব, অর্থাৎ অর্থাৎ পাঞ্জাবের মাটি, দে আর্গিউড, তারা তর্ক করেছিল বা যুক্তি দেখিয়ে বলেছিল, ওয়াজ ড্রেন্সড, মানে ভেসে গিয়েছিল। ড্রেন্স মানে কি, দেখো এখানে বলা আছে সোকড, সোক মানে ভিজে গিয়েছিল, উইথ দ্য ব্লাড অফ দোজ, সেই সব লোকেদের রক্ত দিয়ে, হু হ্যাড ডাইড ফর দ্য ফেথ, যারা বিশ্বাসের জন্য মারা গেছে। বিশ্বাস বলতে এখানে কি, বিশ্বাস মানে হচ্ছে রিলিজিয়ান, ধর্ম। তাহলে এখানে একটা ধর্মের কথা বলা হয়েছে, হিন্দু এবং মুসলমান ধর্ম। সেই সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে এমন যুদ্ধ লেগেছিল, পাঞ্জাবের মাটি ভিজে গিয়েছিল, বুঝেছো। হিয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি, বলেছে এখানে কমপক্ষে তাকে প্র্যাকটিস করতে দাও, চর্চা করতে দাও একটা সংকীর্ণ অর্থোডক্সি, মানে গোড়ামি, মানে কোনো একটি ধর্ম নিয়ে মানে একই রকমের চিন্তা ভাবনা বা একই রকমের ধারণা, সেটাকে বলা হয় অর্থোডক্সি। তাহলে এখানে কে অর্থোডক্সি প্র্যাকটিস করবে, স্বামীজি অর্থোডক্সি প্র্যাকটিস করবে। ইন আনসার টু দিস, এটার উত্তরে, অ্যাজ বিকেম ওয়ান হু ওয়াজ, একজন যেমন করে হয়েছিল, ইনফ্যাক্ট যাই হোক, অ্যান অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের অ্যানাক্রোনিজম। অ্যানাক্রোনিজম মানে এমন একজন লোক বা এমন একজন ব্যক্তি যিনি মানে বর্তমান পরিস্থিতি বা বর্তমান সময় থেকে অনেক এগিয়ে রয়েছেন। ঠিক আছে, তাকে আমরা বলবো অ্যানাক্রোনিজম। তাহলে এখানে কাকে অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার বলা হয়েছে, এখানে স্বামী বিবেকানন্দকে অ্যানাক্রোনিজম অফ দ্য ফিউচার বলা হয়েছে। সেজন্যই কিন্তু সেই সব লোকেরা স্বামীজির কথার গুরুত্ব বা তাৎপর্য বুঝতে পারেনি। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশনস, স্বামী কিছু ব্যবহারিক মানে সমঝোতা করেছিলেন, অফ দ্য মোমেন্ট মানে সেই মুহূর্তের, দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ ইস লাভ, যেটা তার ভালোবাসার প্রকাশের মাধ্যমে দেখা যায়, কার প্রতি ছিল, ফর দ্য ব্রেথরেন। ব্রেথরেন মানে কি, দেখো এখানে ব্রেথরেন মানে দেওয়া রয়েছে, আমরা ব্রেথরেন মানে দেখবো। ঠিক আছে, ব্রেথরেন মানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ কেয়ার অ্যান্ড অ্যাফেকশন, মানে যার মধ্যে অনেক কেয়ার থাকবে, অনেক আবেগ থাকবে, অনুভূতি থাকবে, তাকে আমরা ব্রেথরেন বলবো। তাহলে এখানে বলা হয়েছে যে সব লোকেদের মধ্যে অনেক আবেগ, অনেক কেয়ার ছিল, সেই সব লোকেদের প্রতি স্বামীজি যে ভালোবাসা ছিল সেটা প্রকাশ পেয়েছিল। সেই প্রকাশের কিছুটা স্বামীজি কি করেছিলেন, কনসেশন করেছিলেন, মানে মানে সমঝোতা করেছিলেন। হয়েছে, অ্যান্ড ড্রোম হিজ প্রিন্সিপালস হোম, এবং অর্জনকে তার রীতিনীতিগুলোকে বুঝিয়েছিলেন, টু দেয়ার মাইন্ডস, তাদের মনে, উইথ দ্য গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহেমেন্স, মানে গভীর ফোর্স মানে শক্তি বা বল দিয়ে, আর ভেহেমেন্স, ভেহেমেন্স মানে হচ্ছে গভীর প্যাশন, প্যাশনকে আমরা কি বলবো, আবেগ বা অনুভূতির মাধ্যমে তিনি অন্যদেরকে বুঝিয়েছিলেন, বুঝেছো। বাট অ্যাজ হি টোল্ড দ্য টেল অফ হিজ, কিন্তু যেমন করে তিনি বলেছিলেন গল্প, কার গল্প, তার ওয়ার্ম ডিসকাশনস মানে উষ্ণ আলোচনা, দ্য ফরেন মাইন্ড বিদেশি মন। তাহলে এখানে বিদেশি মন বলতে কার কথা বলা হয়েছে, সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। কুড নট হেল্প মানে সাহায্য করতে পারেনি, উইথ সাম অ্যামিউজমেন্ট কিছু আনন্দ সহকারে, নোটিং দ্য প্যারাডক্স, যে নাকি প্যারাডক্সকে উল্লেখ করেছিলেন বা নির্দেশ করেছিলেন। প্যারাডক্স মানে কি, কোনো বিপরীত ধর্মী বক্তব্য বা আলোচনা। দ্যাট দ্য তহসিলদার হিমসেলফ মানে তহসিলদার নিজেই, অ্যান্ড ম্যানি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ মানে সেই তীর্থযাত্রার অনেক অফিসার এবং বিভিন্ন রকমের চাকর বাকরেরা, এরা কি ছিল, হ্যাড বিন মুসলমান, তারাও কিন্তু মুসলমান ছিল। তাহলে এখানে যেহেতু সিস্টার নিবেদিতা একজন ফরেনার ছিলেন, অন্যদিকে তহসিলদার বলো, বিভিন্ন রকমের অফিসার বলো, সার্ভেন্ট ছিল, সবাই কিন্তু মুসলমান ছিল। ঠিক আছে, এবার সকলের প্রতি স্বামীজির কি ছিল, একটা ভালো রকমের দৃষ্টিভঙ্গি ছিল। যেমন করে স্বামীজির হিন্দুদের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু মুসলমানদের প্রতি স্বামীজির একটা গভীর টান ছিল। অ্যান্ড দ্যাট নো ওয়ান হ্যাড ড্রিমড অফ অবজেক্টিং টু দেয়ার এন্টারিং দ্য কেভ উইথ দ্য হিন্দু অফ ওয়ার্শিপার্স। এবার বলেছে কেউ স্বপ্ন দেখেনি বা কেউ ভাবেনি যে তারা অবজেক্ট করবে, মানে হচ্ছে আপত্তি করবে, কোথায়, কিসের আপত্তি, যে তারা সেই অমরনাথ গুহায় প্রবেশ করবে, কাদের সাথে, হিন্দু পূজারীদের সাথে বা ভক্তদের সাথে। ঠিক আছে, এবার এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে, এখানে তারা বলতে সেই বিভিন্ন রকম অফিসার, তহসিলদার, সার্ভেন্ট, এরাও কিন্তু মানে এরা ছিল মুসলমান, এই মুসলমানরাও কিন্তু সেই অমরনাথ গুহায় প্রবেশ করেছিল, এই ব্যাপারে কেউ কোনো আপত্তি করেনি, অবজেক্ট করেনি।
হয়েছে অন দ্য আলটিমেট অ্যারাইভাল অ্যাট দ্য শ্রাইন, হচ্ছে সেটা হচ্ছে আলটিমেট চরম অ্যারাইভাল মানে হচ্ছে আগমন কোথায়, শ্রাইনে, শ্রাইন মানে কি বেদিতে, ঠিক আছে। দ্য তহসিলদার কেম আফটারওয়ার্ডস, তহসিলদার পরে এসেছিলেন, ইনডিড যাই হোক, উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, একদল বন্ধুদের সাথে, বেগিং ফর্মাল অ্যাকসেপ্টেন্স বাই দ্য স্বামী, মানে স্বামীর কাছ থেকে মানে অনুমতি চেয়ে, ঠিক আছে, অ্যাজ ডিসাইপেলস মানে ডিসাইপেল হিসেবে। অ্যান্ড ইন দিস, এবং এটাতে, নো ওয়ান সিমড টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং, এবং এটাতে কিন্তু কাউকে দেখে মনে হয়নি যে তাদের মধ্যে কিছুটা ইনকনগ্রুয়াস ছিল। দেখো ইনকনগ্রুয়াস শব্দটার মানে কি, ইনকনগ্রুয়াস মানে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে অনুপযুক্ত, ঠিক আছে, অর সারপ্রাইজিং মানে বিস্ময়কর। তাহলে আমরা এখানে কি দেখলাম যে তহসিলদার কিন্তু পরে এলো, তার সাথে কিছু বন্ধুরা এসেছিল, সেই বন্ধুরা স্বামীজির শিষ্য হতে চেয়েছিল, ঠিক আছে, এবং এই নিয়ে কারো মনে কোনো রকমের সারপ্রাইজিং ব্যাপার ছিল না, মানে সেটাকে ইনকনগ্রুয়াস মনে হয়নি, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। লিভিং ইসলামাবাদ, এবার ইসলামাবাদ ছেড়ে, তাহলে তারা ইসলামাবাদ ছেড়ে দিল। উই কট আপ সামওয়্যার, আমরা কোথাও গেলাম, উইথ দ্য পিলগ্রিমেজ মানে সেই তীর্থযাত্রার সাথে, অ্যান্ড ক্যাম্প উইথ ইট, এবং সেখানে আমরা ক্যাম্প বানিয়েছিলাম, শিবির বানিয়েছিলাম, ফর দ্যাট নাইট, সেই রাতের জন্য। অ্যাট পবন, একটা জায়গা নাম আছে পবন, সেই পবনে আমরা ক্যাম্প বানিয়েছিলাম। এ প্লেস ফেমাস ফর ইটস হলি স্প্রিং, সেই জায়গাটা হচ্ছে ফেমাস মানে বিখ্যাত কিসের জন্য, তার হলি স্প্রিং মানে হচ্ছে মানে পবিত্র ঝর্ণার জন্য। তাহলে এখানে পবন জায়গাটা কেন বিখ্যাত, হলি স্প্রিংস এর জন্য, ঠিক আছে। এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে, সবাই একটু ভালোভাবে মনোযোগ সহকারে শুনবে। আই ক্যান রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, ইয়েট তবুও, দ্য ব্রিলিয়ান্স অফ দ্য লাইটস, মানে সেই আলোর তাৎপর্য বা আলোর গুরুত্বটা, রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স, যেই আলোটা কোথায় পড়েছিল, মানে সেই কালো পরিষ্কার জলে পড়েছিল, বা সেটা রিফ্লেক্ট হয়েছিল মানে প্রতিফলন ঘটেছিল, অফ দ্য ট্যাঙ্ক মানে সেই জলাশয়ের, দ্যাট ইভিনিং সেই সন্ধেবেলাতে, অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস, এবং সেখানে মানে তীর্থযাত্রীদের থ্রংস মানে জমায়েত, প্রসিডিং মানে সেটা চলেছিল, ইন লিটিল গ্রুপস মানে ছোট ছোট দলে, অর্থাৎ ছোট ছোট দল করে তীর্থযাত্রীরা এগিয়ে যাচ্ছিল, ফ্রম শ্রাইন টু শ্রাইন মানে এক বেদি থেকে আরেক বেদি, অর্থাৎ এক মন্দির থেকে আরেক মন্দিরে, হয়েছে। অ্যাট পেহেলগাম, এবার একটা জায়গার নাম পেলাম পেহেলগাম। পেহেলগাম জায়গাটা কেমন, দ্য ভিলেজ অফ দ্য শেফার্ডস, এটা হচ্ছে শেফার্ডদের একটা গ্রাম। শেফার্ড মানে কি, শেফার্ড মানে হচ্ছে রাখাল চাষি বা রাখাল বালকদের একটা গ্রাম। গ্রামের নাম হচ্ছে পেহেলগাম, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দ্য ক্যাম্প হল্টেড ফর এ ডে, সেখানে ক্যাম্প তারা একদিনের জন্য সেখানে থামিয়েছিল। কেন, টু কিপ একাদশী, একাদশী পালনের জন্য। সবাই জানো একাদশী কেন পালন করা হয়। ইট ওয়াজ এ বিউটিফুল লিটিল র্যাফাইন, এটা ছিল একটা ছোট্ট একটা উপত্যকা, ফ্লোর মানে বিছানো ছিল, ফর দ্য মোস্ট পার্ট উইথ স্যান্ডি আইল্যান্ডস, সেখানে বেশিরভাগ অংশই হচ্ছে বালুময় আইল্যান্ড, হচ্ছে দ্বীপ, ইন দ্য পেবেল ওন বেড অফ দ্য মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ সেই পর্বতের মানে স্ট্রিম যে রয়েছে, নদীর যে পেবেল স্টোন রয়েছে, সেটাকে মানে নুড়িবালি কাপড় ছড়ানো রয়েছে, ঠিক আছে, সেই আইল্যান্ডে। স্লোপ অ্যাবাউট ইট মানে এটাকে ঘিরে যে স্লোপ রয়েছে মানে ঢাল রয়েছে, ও আর ডার্ক, সেটা ছিল কালো, উইথ পাইন ট্রিজ, কি দিয়ে কালো হয়ে গেছিল, পাইন গাছ দিয়ে, তাহলে ঢালে ঢালে কিন্তু পাইন গাছ ছিল। অ্যান্ড ওভার দ্য মাউন্টেন, পর্বতের উপরে, অ্যাট ইটস হেড মানে পর্বতের একদম মাথায় বা চূড়ায়, ওয়াজ সিন দেখা গিয়েছিল, অ্যাট সানসেট কখন, সূর্যাস্তের সময়, দ্য মুন মানে মানে চাঁদকে দেখা গিয়েছিল, নট ইয়েট ফুল, সেটা এখনো ফুল হয়নি, মানে সেটা তো সেই সময় ফুল হয়নি, মানে অর্ধেক চাঁদ দেখা গিয়েছিল। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে, এটা ছিল একটা সুইজারল্যান্ড অথবা নরওয়ের একটা দৃশ্য, অ্যাট দেয়ার জেন্টলেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট, সেটা সবচেয়ে সুন্দরতম ছিল। হিয়ার এখানে উই স আমরা দেখেছিলাম, দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিংস মানে আমরা মানুষের শেষ বাসস্থান দেখেছিলাম, এ ব্রিজ একটা ব্রিজ দেখেছিলাম, এ ফার্ম হাউস একটা ফার্ম হাউস দেখেছিলাম, খামার বাড়ি যাকে বলা হয়, উইথ ইটস প্লাউড ফিল্ড তার চাষ করা মাঠ, অ্যান্ড এ ফিউ সিটার হার্টস এবং আমরা কিছু সিটার কুড়ে ঘরও দেখতে পেয়েছিলাম। সিটার কুড়ে ঘর কেমন, এটা হচ্ছে শুধুমাত্র রাখালদের জন্য পর্বতের উপরে উপরে সেই কুড়ে ঘরগুলো তৈরি করা হয়ে থাকে। অ্যান্ড হিয়ার এবং এখানে, অনেক গ্রাসি নল সেই ঘাসময় নল মানে উপত্যকায় বা পাহাড়ে, ওয়েন দ্য ফাইনাল মার্চ উইকেন্ড যখন শেষ যাত্রা বা পদযাত্রা শুরু হয়েছিল, উই লেফট দ্য রেস্ট অফ আওয়ার পার্টি এনক্যাম্পড, আমরা কি করেছিলাম, আমরা আমাদের পার্টিকে এনক্যাম্প করে রেখে গিয়েছিলাম, মানে এনক্যাম্প মানে কি, সেই তাঁবুটাকে বা শিবিরটাকে করে তারা সেখান থেকে চলে গিয়েছিল, ঠিক আছে। থ্রু সিনস অফ ইনডেসক্রাইবেবল বিউটি, সেই অবর্ণনীয় সৌন্দর্যের দৃশ্যের মধ্য দিয়ে, 3000 অফ আস আমাদের মধ্যে 3000 জন, তাহলে তাদের মধ্যে কজন, 3000 কি করেছিল, অ্যাসেন্ডেড দ্য ভ্যালি, আমরা সেই ভ্যালি মানে হচ্ছে উপত্যকা চড়েছিলাম, দ্যাট ওপেন্ড বিফোর আস অ্যাজ উই ওয়েন্ট, যখন আমরা গিয়েছিলাম তখন সেটা আমাদের জন্য কি হয়েছিল, ওপেন ছিল, খোলা ছিল, ঠিক আছে। এবার দেখবে তারা যখন ভ্যালিতে উঠলো, ভ্যালিতে ওঠার পরে প্রথম দিন কি হয়েছিল, উই ক্যাম্প ইন এ পাইন উড, আমরা একটা পাইন বনে ক্যাম্প বানিয়েছিলাম, তাহলে প্রথম দিন তারা একটা পাইন বনে ক্যাম্প বানালো মানে শিবির বানালো। দ্য নেক্সট মানে পরের দিন, উই হ্যাড পাসড দ্য স্নো লাইন, আমরা তারপরে সেই বরফের লাইনটিকে পাস করে চলে গেছিলাম, যেই লাইনটা পর্বতের উপরে বা পাহাড়ের উপরে মানে একটা বরফ দিয়ে একটা লাইন তৈরি হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড পিচড আওয়ার টেন্টস বিসাইড এ ফ্রোজেন রিভার, এবং আমরা একটা জমাট বাঁধা নদীর পাশেই আমরা একটা মানে তাঁবু বানিয়েছিলাম, ঠিক আছে। দ্যাট নাইট দ্য গ্রেট ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, সেই রাতে
জুনিপারের কাঠ দিয়ে, অর্থাৎ জুনিপার এক ধরনের কাঠ, সেই কাঠ দিয়ে সেখানে ক্যাম্প ফায়ার বানানো হয়েছিল। ক্যাম্প ফায়ার মানে কি, সেই তাঁবুরে পাশে আগুন লাগানো হয়েছিল সেই ঠান্ডা থেকে মুক্তি পাওয়ার জন্য। অ্যান্ড দ্য নেক্সট ইভিনিং, পরে সন্ধ্যেবেলাতে, অ্যাট স্টিল গ্রেটার হাইটস, মানে কিছুটা উচ্চতায়, দ্য সার্ভেন্টস হ্যাড টু ওয়ান্ডার ম্যানি মাইলস, সার্ভেন্টদের কি করতে হয়েছিল, অনেক মাইল তাদেরকে ঘুরে বেরিয়ে বেড়াতে হয়েছিল। কেন? ইন সার্চ অফ দিস স্ক্যান্টি ফিউল, মানে এই অল্প জ্বালানির খোঁজে। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য রেগুলার পাথ ওয়ে কেম টু অ্যান এন্ড, অবশেষে কি হয়েছিল, সেই নিয়মিত পথযাত্রা শেষ হলো। অ্যান্ড উই হ্যাড টু স্ক্র্যাম্বল আপ অ্যান্ড ডাউন, আমাদেরকে তারপরে কি করা ছিল, এই পর্বতের এদিক ওদিক আমাদেরকে স্ক্র্যাম্বল করতে হয়েছিল, মানে চড়তে হয়েছিল। স্ক্র্যাম্বল মানে অ্যাকচুয়ালি হামাগুড়ি দিয়ে চড়া বা ওঠা, ঠিক আছে? তো এটাকে বলা হয় স্ক্র্যাম্বল, কিন্তু এখানে স্ক্র্যাম্বল মানে ছোটাছুটি করতে হয়েছিল। কোথায়? মানে যখন শেষ পথযাত্রা শেষ হলো আর কি। তারপরে কি হলো, অ্যালং বোটস, বা তারা কোন দিকে গিয়েছিল, ছাগলের পথে। অন দ্য ফেস অফ স্টিপ ডেক্লিভিটিস, কোন দিকে গিয়েছিল, সেই মানে খাড়া যে ডেক্লিভিটি ছিল, মানে চড়া এবং উতরাই ছিল, সেই উতরাই বুঝতো স্লোপ ছিল, সেই স্লোপের দিকে তারা গিয়েছিল। টিল উই রিচ দ্য বোল্ডার স্ট্রিম গডস, যতক্ষণ না অব্দি আমরা সেই বড় বড় বোল্ডার ছড়ানো গিরিখাতে পৌঁছেছিলাম। কোথায়? ইন হুইচ দ্য কেপ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, যেখানে অমরনাথ গুহাটা অবস্থিত ছিল। তাহলে অমরনাথ গুহাটা কোথায় অবস্থিত ছিল, এখানে মনে রাখবি, দ্য বোল্ডার স্ট্রিউন গর্জ, মানে বোল্ডারে ছড়ানো গিরিখাত, সেই গিরিখাতের মধ্যে বা গিরিখাতে কিন্তু অমরনাথের গুহাটা অবস্থিত ছিল। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে, যেখান থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আমি কিন্তু তোমাদের মেনশন করে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি, সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে নেবে। অ্যাজ উই অ্যাসেন্ডিটিস, যখন আমরা এটাতে চড়েছিলাম, সেই গিরিখাতে যখন আমরা চড়েছিলাম, উই হ্যাড বিফোর আস, তখন আমাদের সামনে ছিল দ্য স্নো পিক্স, মানে সেই বরফের চূড়া। কোভার্ড উইথ এ হোয়াইট ভেল, সেটা ঢাকা ছিল কি দিয়ে, সাদা ভেল দিয়ে, মানে ঘোমটা দিয়ে। নিউলি ফলেন, সেটা নতুন পড়েছে, সেই ঘোমটাটা নতুন পড়েছে। অ্যান্ড ইন দ্য কেভ ইটসেলফ, এবং সেই গুহার মধ্যেও, ইন এ নিশে নেভার রিচড বাই সানলাইট, সেখানে কিন্তু কখনোই সূর্যলোক বা সূর্যের আলো কখনো পৌঁছায়নি। শোন দা গ্রেট আইস লিঙ্গম, সেটা কি হয়েছিল, সেখানে সেই দারুণ বা একটা মহান বা বড় একটা আইস লিঙ্গম, মানে বরফের লিঙ্গ, সেখানে শোন হয়েছিল, মানে চকচক করেছিল, ঠিক আছে? দ্যাট মাস্ট হ্যাভ সিমড, যেটাকে দেখে মনে হয়েছিল, টু দ্য অস্ট্রাক পিজেন্টস, মানে সেই অদ্ভুত চাষিদের কাছে, হু ফার্স্ট কেম আপন ইট, যারা প্রথম সেখানে এসেছিল, লাইক দ্য ওয়েটিং প্রেজেন্স অফ গড, মানে সেই ভগবানের অপেক্ষারত ভগবানের উপস্থিতির মতো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেখলাম, যে এখানে কিছু পিজেন্টস ছিল, চাষিরা ছিল, তারা প্রথম সেই আইস লিঙ্গমে গেল, তারা কিন্তু সেই ভগবানের উপস্থিতিটাকে উপলব্ধি করার জন্য সেখানে ওয়েট করেছিল, বুঝেছো? দ্য স্বামী হ্যাড অবজার্ভ এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ, মানে স্বামীজি সেই তীর্থযাত্রার প্রত্যেকটা রাইট, মানে হচ্ছে নিয়ম কানুন, তিনি অবজার্ভ করেছিলেন, মানে লক্ষ্য করেছিলেন। অ্যাজ হি কেম অ্যালং, যেহেতু তিনি সাথে এসেছিলেন। হি হ্যাড টোল্ড হিজ বিটস, তিনি তখন তার বিট করেছিলেন, বিট মানে কি, মালা জপেছিলেন। কেপ ফাস্ট মানে হচ্ছে মানে অনশন করেছিলেন। অ্যান্ড বাথেড ইন দা আইস কোল্ড ওয়াটার্স অফ 5 স্ট্রিমস ইন সাকসেশন, অর্থাৎ একের পর একটি 5টা নদীতে, যে নদীটা ছিল আইস কোল্ড ওয়াটার, মানে মানে বরফে ঠান্ডা জলে, সেই তিনি কিন্তু স্নান করেছিলেন, বুঝেছো? একটার পর একটা ঠান্ডা নদীতে স্নান করেছিলেন বরফে ঠান্ডার জলে। ক্রসিং দ্য রিভার গ্র্যাভেলস অন আওয়ার সেকেন্ড ডে, এবং তারপরে দ্বিতীয় দিন তিনি কি করেছিলেন, আমাদের নদীর যে গ্র্যাভেল রয়েছে, মানে ছোট পাথর রয়েছে, সেটাকে তিনি পেরিয়ে চলে গিয়েছিলেন, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। অ্যান্ড নাও, এবং এখন, অ্যাজ হি এন্টার্ড দ্য কেভ, যখন তিনি সেই মানে অমরনাথ গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, ইট সিমড টু হিম, এটা তার কাছে মনে হয়েছিল, অ্যাজ ই, ঠিক যেন, হি স শিবা, তিনি শিবাকে দেখে ফেলেছিলেন বা শিবকে দেখেছিলেন। মেড ভিজিবল বিফোর হিম, তার সামনে ভিজিবল হয়েছে, মানে দৃশ্যমান হয়েছে। অ্যামিস্ট দ্য বাজিং সোয়ার্মিং নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড, সেই তীর্থযাত্রীদের মানে ভিড়ের যে সেই বাজিং অ্যান্ড সোয়ার্মিং নয়েজ, মানে সেই কোলাহলপূর্ণ যে আওয়াজ। অ্যান্ড দ্য ওভারহেড ফ্লাটারিং অফ দ্য পিজিয়ন্স, এবং সেই মাথার উপর দিয়ে পায়রার যে পাখা ঝাপটানোর যে আওয়াজ, সেটা কি হয়েছিল, হি নেল্ড, সেটা শুনে তিনি নেল্ড করেছিলেন, মানে হাঁটু গেড়ে বসেছিলেন। অ্যান্ড প্রোস্ট্রেটেড 2 or 3 টাইমস, এবং 2 বার এবং 3 বার নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন, ঠিক আছে? মানে হাঁটু গেড়ে বসে তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন, অর্থাৎ প্রণামের জন্য, ভক্তির জন্য তিনি নিজেকে সরিয়ে দিয়েছিলেন, আননোটিসড, মানে লক্ষ্য না করেই। অ্যান্ড দেন, এবং তারপরে অ্যাফ্রেড, তারপর তিনি ভয় পেয়েছিলেন। কেন? লেস্ট ইমোশন মাইট ওভারকাম হিম, যে যদি যাতে মানে আবেগ তাকে মানে জয় না করে ফেলে, ঠিক আছে? অর্থাৎ তিনি এমন ভাবে সেখানে ছড়িয়ে পড়েছিলেন, যে যেন তিনি একদম মানে সরাসরি মানে শিবের দর্শন পেয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি বুঝলেন যে না, তিনি কিছুটা ভয় পেয়েছিলেন, কেননা আবেগ তাকে মানে ঘিরে ধরতে পারে, ঠিক আছে? হি রোজ, তিনি উঠলেন, অ্যান্ড সাইলেন্টলি উইথড্রিউ, এবং নিজেকে তুলে নিলেন। হি সেইড আফটারওয়ার্ডস, তিনি পরে বলেন, দ্যাট যে ইন দিস ব্রিফ মোমেন্টস, মানে এই সাধারণ মুহূর্তে, হি হ্যাড রিসিভড ফ্রম শিবা, তিনি শিবার কাছ থেকে মানে রিসিভ করেছিলেন, গ্রহণ করেছিলেন। কি গ্রহণ করেছিলেন? দ্য গিফট অফ অমর, মানে অমরের উপহার। অমর মানে কি?
মানে অমর মানে মানে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করা, ঠিক আছে, বা মৃত্যুবরণ না করা, সেটাকে বলা হয় অমর। নট টু ডাই, যে মৃত্যুবরণ করবে না, ঠিক আছে। আনটিল হি হিমসেলফ হ্যাড উইল ইট, যতক্ষণ অবধি তিনি নিজে এটাকে চেয়েছিলেন। ইন দিস ওয়ে, এইভাবে পসিবলি সম্ভবত ওয়াজ ডিফিটেড অর ফুলফিল্ড দ্যাট প্রেজেন্টিমেন্ট, এইভাবে কি হয়েছিল সম্ভবত পরাজিত হয়েছিল, না হলে পরিপূর্ণ হয়েছিল। কি পরিপূর্ণ হয়েছিল? সেই ভবিষ্যৎবাণী, প্রেজেন্টিমেন্ট মানে পূর্ব পূর্ব উপলব্ধি, আগে থেকে উপলব্ধি, হুইচ হ্যাড হন্টেড হিম ফ্রম চাইল্ডহুড, যেটা তাকে তার শৈশবকাল থেকে কি করেছিল, তাকে তাড়া করেছিল। দ্যাট হি উড মিট উইথ ডেথ, তাহলে কোন জিনিসটা তাকে তাড়া করেছিল? যে তিনি মৃত্যুর সঙ্গে মিট করবেন ইন এ শিবা টেম্পল, একটা শিব মন্দিরে, অ্যামংস্ট দ্য মাউন্টেন্স, মানে পর্বতের মধ্যে বা মাঝখানে, ঠিক আছে। তাহলে ছোটবেলা থেকে স্বামীজির মানে একটা ইচ্ছা ছিল যে তিনি অমরনাথ গুহায় বা কোনো পর্বতের মাঝখানে থাকা গুহায় গিয়ে শিবের দর্শন পাবেন, ঠিক আছে। তিনি কিন্তু শিবের উপলব্ধি অনুভব করতে পেরেছিলেন। আরেকটি প্যারাগ্রাফ আছে, আমরা খুব ভালোভাবে বুঝে নেব। এবার আমরা দেখবো সিস্টার নিবেদিতা স্বামীজির কোন চরম সত্যতার কথা এখানে তুলে ধরেছেন। আউটসাইড দ্য কেভ, এবার কেভের বাইরে, এবার কেভ থেকে বাইরে চলে এলেন, মানে সেই গুহার বাইরে কি হলো? দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য হেল্পলেস পিপল, সেখানে অসহায় লোকেদের শোষণ করার জন্য সেখানে ব্রাহ্মণদের মানে শোষণ ছিল না, ব্রাহ্মণরা শোষণ করতো না, বুঝেছো, মানে ব্রাহ্মণরা কোনো অসহায় লোকেদের কাছ থেকে টাকা পয়সা বা কোনো কিছু চাইতো না। অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, অমরনাথ ছিল স্মরণীয় তার সরলতা এবং প্রকৃতির সাথে ক্লোজনেস মানে হচ্ছে ঘনিষ্ঠতার জন্য, হয়েছে। বার দ্য পিলগ্রিমেজ কালমিনেটস অন দ্য গ্রেট ডে অফ রাখি বন্ধন, কিন্তু সেই তীর্থযাত্রা ছাড়িয়ে গিয়েছিল কোন দিন? রাখি বন্ধনের দিন। অ্যান্ড আওয়ার রিস্ট ওয়ার টাইড উইথ দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস অফ দ্যাট স্যাক্রামেন্ট, এবং আমাদের সেই রিস্ট মানে হাতের কবজি বাঁধা হয়ে গেছিল কি দিয়ে? সেই লাল এবং হলুদ সুতো দিয়ে, সেই স্যাক্রামেন্টের, ঠিক আছে। আফটারওয়ার্ডস, পরবর্তীতে, উই রেস্টেড অ্যান্ড হ্যাড এ মিল, আমরা বিশ্রাম নিয়েছিলাম এবং খাবার খেয়েছিলাম। অন সাম হাই বোল্ডার্স বিসাইড দ্য স্ট্রিম, সেই জলাশয়ের পাশে বড় বড় মানে বোল্ডারের ওপরে। বিফোর রিটার্নিং টু আওয়ার টেন্টস, আমাদের টেন্টে ফিরে আসার আগে, হয়েছে। তারপরে দ্য স্বামী ওয়াজ ফুল অফ দ্য প্লেস, স্বামী সেই জায়গায় পরিপূর্ণ হয়েছিল, অর্থাৎ স্বামীজি সেই জায়গা সম্পর্কে অনুভূতি সবচেয়ে বেশি ছিল। হি ফেল্ড, তিনি অনুভব করেছিলেন, দ্যাট যে হি হ্যাড নেভার বিন টু এনিথিং সো বিউটিফুল, তিনি এরকম সুন্দর কোনো জিনিসের মধ্যে আগে কখনো যাননি বা দেখেননি। হি স্যাট লং সাইলেন্ট, তিনি দীর্ঘক্ষণ নীরবে বসেছিলেন। দেন হি সেড রিমিলি, তারপর তিনি স্বপ্নালুর মতো করে বললেন, কি বললেন? আই ক্যান ওয়েল ইমাজিন, আমি ভালোভাবে কল্পনা করতে পারছি। হাউ দিস কেভ ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড, কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়েছিল। এটা স্বামীজি বললেন। এ পার্টি অফ শেফার্ডস, অর্থাৎ রাখালদের একটা পার্টি, অন সামার ডে, একটা গরমের দিন, মাস্ট হ্যাভ লস্ট দেয়ার ফ্লক্স, অবশ্যই কি করে থাকবে? তাদের ভেড়ার পালগুলো হারিয়ে ফেলে থাকবে। অ্যান্ড ওয়ান্ডার্ড ইন হিয়ার ইন সার্চ অফ দেম, এবং তারা ঘুরে মানে ঘোরাঘুরি করে থাকবে এখানে তাদের খোঁজে, হয়েছে। দেন তারপরে ওয়েন দে কেম হোম টু দ্য ভ্যালিস, যখন তারা তাদের ভ্যালিসে তাদের বাড়িতে গিয়েছিল, দে টোল্ড, তারা বলেছিল, হাউ দে হ্যাড সাডেনলি কাম আপন মহাদেব, তারা কিভাবে হঠাৎ করে মহাদেবের সাক্ষাৎ পেয়েছিল। অফ মাই মাস্টার হিমসেলফ, মানে আমার মাস্টার নিজেই। তাহলে এখানে মাস্টার বলতে এখানে কার মাস্টার? সিস্টার নিবেদিতার মাস্টার হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ নিজে কি করেছিলেন? ইন অ্যানি কেস, যে কোনো ক্ষেত্রে, এ লাইক স্টোরি ওয়াজ ট্রু, মানে এরকম একটা গল্প সত্য ছিল। দ্য পিউরিটি অ্যান্ড হোয়াইটনেস অফ দ্য আইস পিলার, বলেছে সেই বরফের পিলারের শুদ্ধতা এবং শুভ্রতা, হ্যাড স্টার্টেল অ্যান্ড এনর্যাপড হিম, মানে স্বামীজিকে চমকে দিয়েছিল এবং তাকে মোহিত করেছিল, মোহিত। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিলড ইটসেলফ টু হিম, মানে সেই গর্তটা, ক্যাভার্ন মানে গর্ত বা গুহাটি, শেষ পর্যন্ত স্বামীজির কাছে প্রকাশিত হয়েছিল অ্যাজ দ্য সিক্রেট অফ কৈলাস, মানে কৈলাসের গোপনীয়তা হিসাবে, মানে এখানে কৈলাস পর্বতটি আছে। অ্যান্ড ফর দ্য রেস্ট অফ হিস লাইফ, এবং তার জীবনের বাকি অংশটুকু, হি চেরিশড দ্য মেমোরি অফ, তিনি এই স্মৃতিটাকে চেরিশ করেছিলেন। চেরিশ মানে কি? চেরিশ মানে হচ্ছে লালিত পালিত করেছিলেন, বা তিনি মনের মধ্যে সেই স্মৃতিটাকে ধরে রেখেছিলেন। কোন স্মৃতিটি? অফ হাউ হি হ্যাড এন্টার্ড এ মাউন্টেন কেভ, কিভাবে তিনি একটি পর্বতের গুহায় প্রবেশ করেছিলেন। অ্যান্ড কাম ফেস টু ফেস, এবং সামনাসামনি এসেছিলেন, দেয়ার মানে সেখানে, উইথ দ্য লর্ড হিমসেলফ, মানে সেই ভগবান শিবের নিজের সাথে, অর্থাৎ ভগবান শিবের সাথে তিনি কিভাবে পর্বতে গিয়ে বা পর্বতের গুহায় গিয়ে তিনি ভগবান শিবের মুখোমুখি হয়েছিলেন। স্বামীজি পরবর্তী জীবনটাতে, অর্থাৎ জীবনের বাকি অংশটুকুতে তিনি কিন্তু এই স্মৃতিটাকে বহন করে নিয়েছিলেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা এবার কমেন্টে জানাবে কোথাও বুঝতে সমস্যা হলো কিনা, এবং যেখানে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি। এখানে যেমন এখানে যেরকম রাখি বন্ধনের ব্যাপারটা আছে, এটাও তোমরা দেখে নিবে, ঠিক আছে। কমেন্টে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।